প্রথম দফা করোনা টিকায় অগ্রাধিকার পাবে স্বাস্থ্যকর্মী সহ 10 শ্রেণীর জনগোষ্ঠী। জানুয়ারিতে আসছে 50 লাখ। বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশকে বোকামি বলছেন জাফরুল্লাহ। হাফিজের পদত্যাগের গুঞ্জন। মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরাঞ্চল, বিস্তৃত হতে পারে সিলেট, ময়মনসিংহ, খুলনা অঞ্চলের কিছু জেলায়। বিশ্বে করোনায় একদিনে 12,000-এর বেশি মৃত্যু, আক্রান্ত 7 লাখ। যুক্তরাষ্ট্রে মৃত 2,700 জন। এবং বঙ্গবন্ধু টি-20 শিরোপা জয় খুলনার, মাহমুদুল্লাহ নৈপুণ্যের কাছেই হার লিটন সৌম্যর। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, যাচ্ছি বিস্তারিত খবরে। অক্সফোর্ডের 3 কোটি ভ্যাকসিনের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে 50 লাখ। স্বাস্থ্যকর্মী, পুলিশ ও ষাটোর্ধ্বরা সহ 10 ধরনের মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে দেয়া হবে এসব ভ্যাকসিন। এছাড়া সামনের বছরেই গ্যাভি ইউনিসেফ থেকে 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাবার আশ্বাস পেয়েছে বাংলাদেশ, যা পূরণ করবে মোট জনগোষ্ঠীর 25 ভাগের টিকার চাহিদা। বাংলাদেশে বেক্সিমকোর মাধ্যমে অক্সফোর্ডে 3 কোটি করোনা ভ্যাকসিন আসছে। 6 ধাপের মধ্যে প্রথম দফায় জানুয়ারিতে আসবে 50 লাখ ভ্যাকসিন। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনের 2টি করে ডোজ নিতে হবে এক ব্যক্তিকে। প্রথম ডোজ নেয়ার 28 দিন পর নিতে হবে দ্বিতীয় ডোজ। এছাড়া ইউনিসেফের মাধ্যমে গ্যাভি কোভ্যাক্স থেকে 3 কোটি 40 লাখ মানুষের জন্য 6 কোটি 80 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। অক্সফোর্ড ও কোভ্যাক্সের টিকায় দেশের 25 ভাগ মানুষের চাহিদা মিটবে। উৎপাদন থেকে বিতরণ পর্যন্ত প্রতি ডোজের জন্য $6.25 খরচ হলেও বাংলাদেশিরা পাবেন বিনামূল্যে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রথম দফায় টিকা পাবেন সরকারি বেসরকারি 10 লাখ স্বাস্থ্যকর্মী, পুলিশ বাহিনীর 5 লাখ সদস্য। তবে তাদের মধ্যে ট্রাফিকে কর্মরতরা পাবেন অগ্রাধিকার। মুক্তিযোদ্ধা 2,10,000, 50,000 গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন মন্ত্রণালয়ের 5,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই তালিকায়। সেনাবাহিনীর জন্য 3 লাখ এবং সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের জন্য বরাদ্দ 70,000। এই ভ্যাকসিনগুলো 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে সংরক্ষণ করা যাবে এবং এই সংরক্ষণাগার আমাদের সারা দেশেই আমাদের যে ইপিআই এর হিউজ সাকসেসফুল প্রোগ্রাম আছে তাদের অলরেডি আছে এবং কোথাও কোথাও কিছু কিছু বৃদ্ধি করতে হবে, হয়তো সেটার জন্য কাজ চলছে। এছাড়া প্রথম দফায় টিকা পাওয়ার ক্ষেত্রে ষাটোর্ধ্ব ব্যক্তিরা পাবেন অগ্রাধিকার। এদের মধ্যে আবার প্রাধান্য পাবে ক্যান্সার, যক্ষ্মা, ডায়াবেটিস সহ অন্যান্য রোগী। আমরা আশা করছি যে অক্সফোর্ডের ভ্যাকসিনও যে কোনো সময় অনুমোদন পেয়ে যাবে। আর অনুমোদন যদি পেয়ে যায় তাহলে ভারত আমাদের কাছের রাষ্ট্র, সেখানে তারা নিজেদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে, আমাদের জন্য ভ্যাকসিন প্রডিউস করবে এবং ভারত বাংলাদেশ একই সাথে ভ্যাকসিন পাবো বলে আমরা বিশ্বাস রাখি। তো সেক্ষেত্রে আমরা জানুয়ারিতে পেতেই পারি। এরই মধ্যে ক্রয় চুক্তি স্বাক্ষর করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটে। ভ্যাকসিন সংরক্ষণের প্রস্তুতিও চলছে পুরোদমে। এখন কেবল ভ্যাকসিন পাওয়ার অপেক্ষা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 16 এবং নারী 9 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 7,217 জনের। 159 ল্যাবে 24 ঘন্টায় 14,336 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,318 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 9.19%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,98,293 জনে। সুস্থ হয়েছেন আরও 2,420 জন। এ নিয়ে মোট সুস্থ 4,33,614 জন।
বিশ্বের যেসব দেশ করোনার ভ্যাকসিন তৈরি করছে তাদের কাছ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশে উৎপাদন করা হবে একথা জানিয়েছেন ওষুধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। শুক্রবার দুপুরে ঝিনাইদহের FNF নামের একটি ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনের সময় একথা জানান তিনি। মাহবুবুর রহমান জানান, দেশের বেশ কয়েকটি বেসরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি করোনার ভ্যাকসিন তৈরির সক্ষমতা রাখে। কারিগরি সুযোগ সুবিধা আমদানি হলেই দেশে উৎপাদনের কাজ শুরু হবে। টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে, যেমন চাইনিজ অথবা ইন্ডিয়ান, ভারত বায়োটেকের যে ভ্যাকসিন অথবা অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার সবার সঙ্গে কথাবার্তা চলছে। এটা সরকারি পর্যায়ে এবং আমাদের ম্যানুফ্যাকচারার ওনারা কথাবার্তা বলছেন। তো একটি পর্যায়ে হয়তো টেকনোলজি ট্রান্সফার হয়ে যখন আমাদের দেশে আসবে তখন আমাদের এখানেও ভ্যাকসিন তৈরি হবে। দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি মনে করেন, আলাপ আলোচনার মাধ্যমেই মতবিরোধ মিটিয়ে ফেলা যেত। বড় দলে এমন মতবিরোধ হতেই পারে বলে মনে করছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ দুঃখ প্রকাশ করে নোটিশের জবাব দিলেও পদত্যাগের গুঞ্জন হাফিজ উদ্দিন আহমদের। 14 ডিসেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করেই মতবিরোধ। সেদিন দুপুরে হঠাৎই পল্টন মোড়ে অবস্থান নিয়ে দলের ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ করেন কিছু নেতাকর্মী। ওই ঘটনায় দলের দুই ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও শওকত মাহমুদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ কর্মসূচিতে উপস্থিত না থাকলেও এতে তার সমর্থন ছিল বলে মনে করে দল। সেদিনের সেই কর্মসূচিকে সমর্থন করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণ আন্দোলন চায়, তাই দুই নেতার উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়ে বোকামি করেছে বিএনপি। তারা যদি ভুল করে থাকে, অপরাধ করে থাকে, এই করে থাকে, সেটা ঘরের মধ্যে বসেই সেটাকে পাবলিক করার কোনো দরকার ছিল না। এই পাবলিক করাটা অত্যন্ত বোকামির কাজ। এটা ওইটা আশাপ্রদ যে ঘটনাটা, যে পল্টনের মোড়ে লোকজন বসে 500-700 লোক রাস্তায় বসেছে, পুলিশকে মোটামুটি একটা এনকাউন্টারও দিয়েছে। সেই জায়গায় কোথায় তাদের কনগ্রেচুলেট না করে তাদের কি করলো। দলীয় শৃঙ্খলা ভাঙার জন্যই এই কারণ দর্শানোর নোটিশ। তাই এমন মতবিরোধ দলে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের বিভিন্ন মতামত থাকে, যেগুলো অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়। তো সেটা দলের পক্ষ থেকে যেটা দলীয় শৃঙ্খলার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, আবার অনেক সময় এগুলো নিজেদের ভুল স্বীকার করে অনেকে সেখান থেকে তার অবস্থানটা পরিষ্কার করে দেয়, সেটাও হয়। তো বিএনপির রাজনীতিতে এগুলো কোনো প্রভাব নেই। আত্মপক্ষ সমর্থন করে এরই মধ্যে নোটিশের জবাব দিয়েছেন শওকত মাহমুদ। আর সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করবেন হাফিজ উদ্দিন আহমেদ। 20 ডিসেম্বর দুই নেতার বিষয়ে দলের সিদ্ধান্ত জানাবে বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বাংলাদেশের সৃষ্টি মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের কথা বললেও বিদেশিদের কাছে নালিশ দেয়াই তাদের প্রধান কাজ। শুক্রবার সকালে সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিজয়ের মাসে ক্ষমতায় যাওয়ার জন্য প্রকাশ্যে বিদেশি শক্তির নৈতিক সাহায্য চাওয়া বিএনপির দেউলিয়াত্বের লক্ষণ বলেও জানান তিনি। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির নীল নকশার মাধ্যমে বিএনপি স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, এসব অপচেষ্টা অতীতের মতোই বুমেরাং হবে। একটি দল স্বাধীনতার বিপক্ষে শক্তি বলয়কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নিজেরা ব্যর্থ হয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে ভর করেও জনগণের সাড়া পায় না। আজকে বিএনপি কথায় কথায় মুক্তিযুদ্ধের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, অথচ বিদেশিদের কাছে নালিশ দেয়াই এখন তাদের কাজ।
রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দয়া বা আনুকূল্য নয়, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার রয়েছে। আর আইনমন্ত্রী বলেছেন, বিচারহীনতা দূর করতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবসের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। করোনা মহামারীর কারণে সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের অভিভাবক বলে তিনি তুলে ধরেন ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়ার কথা। বিচার প্রার্থীরা যেন দ্রুত বিচার পায়, সেজন্য আইনজীবীদের নিরলস কাজ করার আহ্বানও তার। সরকার বিচার বিভাগের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং বিচারকদের পেশাগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধ। বিশেষ অতিথির বক্তব্যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বেড়েছে জানিয়ে সুপ্রিম কোর্টও আস্থা অর্জনে কাজ করে যাবে বলে আশা আইনমন্ত্রীর। আমরা গর্বের সাথে বলতে পারি, আজকের বাংলাদেশ সুপ্রিম কোর্ট সম্পূর্ণ স্বাধীন। সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমরা আশা করব বিচার বিভাগ জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আরও এগিয়ে যাবে। সভাপতির বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রের উন্নয়নে বিচার বিভাগ ও আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। করোনা মহামারীর মধ্যেও চলমান রয়েছে বিচার বিভাগ, এতে বিচার প্রার্থী উপকৃত হচ্ছে। অর্থনৈতিক বিবর্তন এবং বিকাশের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বিচারক এবং আইনজীবী উভয়কেই তার স্ব দায়িত্ব পালন সম্পর্কে সচেতন থাকতে হবে। এ সময় মামলা জট কমাতে বিচারক ও বিচারপতির সংখ্যা বাড়ানোর উপর জোর দেন অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে ২,০০০ পোশাক কর্মী নেবে জর্ডান। আগামী এক বছরে মোট ১২,০০০ কর্মী নিয়োগ দেবে দেশটির সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সানাল কুমারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। করোনা ভাইরাসের কারণে এবছর বৈশ্বিক শ্রমবাজারে ছিল মন্দাভাব। অভিবাসন বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন করোনার কারণে প্রায় ১০ লাখ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হবে। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ৮ মাসে ৩,২৬,০০০-এর কিছু বেশি শ্রমিক বিভিন্ন দেশ থেকে ফেরত এসেছে। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, করোনা ভাইরাস সংকটের মধ্যে দেশে ফিরে আসা কর্মীদের সহায়তা করবে সরকার। শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আবার ৩ লাখ মানুষের মতন ৩,৭৬,০০০ মানুষ ফেরত এসেছে, কিন্তু এর মধ্যে যে কতজন যে ফেরত গেছে এটাও কিন্তু আমাদেরকে একটা হিসাবে নিয়ে নিতে হয়। মন্ত্রী জানান, সৌদি আরব থেকে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ৭৫% ইতিমধ্যে ফিরে গেছেন। মহামারীর মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আটকে পড়া প্রবাসীদের সম্পূর্ণ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনা হবে। পজিটিভ থিঙ্কিং আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমি আপনাদের কাছ থেকে অনুরোধ করব। আমাদের দোষ ত্রুটি নিশ্চয়ই আপনারা দেখাবেন আমাদেরকে, কিন্তু দোষ বা ত্রুটি কেন হয়েছে এটাও কিন্তু আপনারা একটু বিশ্লেষণ করবেন। মন্ত্রী আরও জানান, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে ২,০০০ গার্মেন্টস কর্মী নেবে জর্ডান। আগামী এক বছরের মধ্যে ১২,০০০ কর্মী নিয়োগ দেবে দেশটির সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের পর এবার ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সেটি ভেঙে ফেলা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ। অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। বৃহস্পতিবার রাতে 2টি মোটরসাইকেলে করে 5 জন বাঘা যতীনের ভাস্কর্যটি ভাঙচুর করতে আসে। এ সময় কয়া মহাবিদ্যালয়ের নৈশ প্রহরী খলিলুর রহমান তাদেরকে দেখে ফেলে। পরে কলেজের অধ্যক্ষকেও বিষয়টি জানান তিনি। আমি কলেজে ছিলাম, ওই সাইড ঘুরে আসি, আমি এই আম গাছের কাছে দাঁড়াইছি। দাঁড়ানোর 20 মিনিট পরে 2টা গাড়ি আসলো, মোটরসাইকেল। 2টা মোটরসাইকেল গেল মনে হইলি, তারপরে একটা শব্দ হইলি,
3টা শব্দ হইল বাড়ি। তখন আমি লাইট মারি দৌড়ি গেলাম, যার পর লাইট মারতে এলাম এবং আমি বললাম যে দৌড়ি গেলাম, যার পরে 2টা গাড়ি 2 দিকে চলে যায়। দুর্বৃত্তরা বাঘা যতীনের মুখে ডান পাশের চোয়াল এবং নাকের পুরোটাই শক্ত কিছু দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছে। এই ঘটনায় কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ, কলেজ কমিটির সভাপতি ও কেন্দ্রীয় তাঁতি লীগের সহসভাপতি নিজামুল হক চুন্নু এবং নৈশ প্রহরী খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যারা এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না বা যারা আসলে এই স্বাধীন দেশটাকে অনেকে যারা সহ্য করতে পারে না, হয়তো তাদেরই কোনো একটি গোষ্ঠী তারা এই কাজটি করে থাকতে পারে। এই কলেজের যারা অথরিটি আছে, ম্যানেজিং কমিটির, তারা আমাদেরকে জানাননি যে এখানে একটি আবক্ষ আছে এবং তারা কোনো সিকিউরিটির ব্যবস্থা এখানে করেন নাই। এই ব্যাপারটাও খতিয়ে দেখা হচ্ছে যে তাদের সাথে কোনো আতাত কারো আছে কিনা, এই জিনিসটাও আমরা খতিয়ে দেখছি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1879 সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। 1915 সালের 9 সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হন যতীন। সে সময় তার বয়স ছিল মাত্র 36 বছর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 16 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ নিয়ে করোনাকালের ছুটি বাড়ানো হলো 8 দফা। সেই সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়েও চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। করোনার কারণে 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বাতিল হয়েছে জেএসসি, পিসি এবং এইচএসসি পরীক্ষাও। এই অবস্থায় আবারও 16 জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শীতের সময় সংক্রমণের হার বাড়তে পারে সেই আশঙ্কা থেকেই ছুটি বাড়ানোর কথা জানিয়েছে সরকার। তবে এর পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠান খোলা যায় কিনা সে লক্ষ্যে প্রস্তুতি চলছে। এই বন্ধের এই বর্তমান যে সময়সীমা, এর মধ্যেই পরিকল্পনা মোতাবেক আমরা প্রস্তুতি নিচ্ছি যে বিদ্যালয়গুলো যাতে করে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম নতুন বছরে শুরু করতে পারে। শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মানসিক চাপ বাড়ছে। তবে এর বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক সহ যারা এই শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত যেসব অংশীজন আছেন, তাদেরকে উচিত যে সরকারি গৃহীত পদক্ষেপগুলো আরো বেশি বেশি করে প্রচার প্রচারণা চালানো এবং অভিভাবকদের সাথে বেশি বেশি করে যোগাযোগ স্থাপন করা এবং অভিভাবকদের রোলটা এখানে বেশি প্লে করতে হবে। শিক্ষকরা বলছেন, মন্ত্রণালয় যখনই প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দেবে তখনই স্বাস্থ্যবিধি মেনে পাঠদান কার্যক্রম শুরু হবে। সরকার যদি সিদ্ধান্ত নেয় খুলে দিবে, আমরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছি। নিরাপদ দূরত্ব বা সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো আমাদের প্রস্তুতি আছে। ছুটির এই সময়ে শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সাথে থাকে সেজন্য অভিভাবকদের নজর রাখার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৃদু শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল। তেঁতুলিয়ায় থার্মোমিটারে পারদ ছুঁয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাতে রংপুর, সিলেট, ময়মনসিংহ সহ ও খুলনার কিছু জেলায় শৈত্যপ্রবাহটি বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এই অবস্থা চলবে আরও 2-3 দিন। এছাড়া মাসের শেষে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাসও দেওয়া হয়েছে। হিমেল হাওয়া বইছে উত্তরবঙ্গে। তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ ছুঁয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। একই অবস্থা কুড়িগ্রাম, পঞ্চগড়, নীলফামারী, ডিমলার। তাপমাত্রা কমেছে রাজধানীতেও। আবহাওয়া অধিদপ্তর বলছে এ অবস্থা চলবে আরও 2-1 দিন। পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহ রূপ নিতে পারে মাঝারি শৈত্যপ্রবাহে। ছড়িয়ে পড়তে পারে রংপুর, সিলেট, ময়মনসিংহ ও খুলনায়। রংপুর বিভাগের বাকি যে অংশগুলো আছে সেসব অংশ এবং রাজশাহী বিভাগ, সেই সাথে ময়মনসিংহ, সিলেট এবং খুলনা বিভাগের কিছু অংশ, বিশেষ করে যশোর এবং কুষ্টিয়া, এই বেল্ট দিয়ে আজকে আমরা আশা করছি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তাপমাত্রা গতকাল যা ছিল তার সাথে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই শৈত্যপ্রবাহর প্রভাব পড়বে সারা দেশেই। ক্রমাগত কমবে তাপমাত্রা। সূর্যের দেখা মেলায় দিনে শীতের অনুভূতি কম হলেও রাতে বাড়বে। মাসের শেষে আরও একটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ বাতাসের গতিটা একটু বৃদ্ধি পেয়ে থাকে অন্যান্য সময়ের চেয়ে আর কি। এই সময় যেহেতু বাতাসের গতিটা একটু বৃদ্ধি পেয়ে থাকে এবং উত্তর পশ্চিম দিক থেকে সেই বাতাসটা আসে এবং বাতাসটা থাকে ঠান্ডা বাতাস, সেই জন্য ওই মানুষের ভেতরে ঝিরিঝিরি বাতাস বা হিমেল বাতাস একটা অনুভূতি হতে থাকে এবং এটা প্রবাহিত হয় দেখেই তাপমাত্রা দ্রুত গতিতে কমতে থাকে।
জানুয়ারিতে দু একটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহর শঙ্কা রয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন, টিকিটের মূল্য ছাড় দেয়া সহ নানা পদক্ষেপেও যাত্রী পাচ্ছে না সরকারি বেসরকারি বিমান সংস্থাগুলো। এতে বড় অঙ্কের লোকসানে তারা। খাত সংশ্লিষ্টরা বলছেন, এখন ব্যবসা করার চেয়ে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। তাই এভিয়েশন ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তর্জাতিক রুটের বিভিন্ন ফ্লাইট, সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটের যাত্রীর সংখ্যাও নেমে এসেছে 40%। আয় কমে যাওয়ায় বিপুল লোকসানে পড়েছে বিমান সংস্থাগুলো। ব্যবসা টিকিয়ে রাখতে তাই অভ্যন্তরীণ রুটের যাত্রীদের উপর ভরসা করতে হচ্ছে বিমান কোম্পানিগুলোকে। যাত্রীদের আকর্ষণ বাড়াতে টিকিটের মূল্য কমানো সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, তবু সাড়া মিলছে না বলে জানান তারা। টিকে আছি, টিকে থাকার চেষ্টা করছি, যাত্রীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি যে আমরা বিমান যাত্রা সেফ। সরকারের দিক থেকে সহযোগিতা কিছু এসছে, বাট নিঃসন্দেহে এটা পর্যাপ্ত না। যাত্রী সংকটে রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সেরও আন্তর্জাতিক রুটের ফ্লাইট বন্ধ রয়েছে। লোকসান কমাতে তাই কার্গো ফ্লাইট দিয়েছেন তারা। সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট ছাড়া বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। যাত্রী কম হওয়ার কারণে আমরা মাঝে মধ্যেই ফ্লাইট ক্যান্সেল বা করেছি। যেমন সৈয়দপুরে কখনো হয়, কখনো হয় না, ক্যালকাটা কখনো হয়, কখনো হয় না, আর এমনি সিলেট, চিটাগাং, কক্সবাজার মোটামুটি এগুলো যে একটা স্ট্যান্ডার্ড আছে। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধকল সহসায় কাটছে না, তাই এই মুহূর্তে শিডিউল ফ্লাইট বন্ধ রাখা হলেও ব্যবসা টিকিয়ে রাখতে চার্টার্ড ফ্লাইট চালু রাখার পরামর্শ দেন তারা। এই সময়টা তাদের একটুখানি ডিফারেন্ট ওয়েতে এগিয়ে যাওয়া উচিত। যাদের ছোট এয়ারক্রাফট আছে তারা পয়েন্ট টু পয়েন্টে যদি তারা চালায়, আমাদের যে বাবলস এয়ার ট্রান্সপোর্টেশন এগ্রিমেন্ট তারা করতে পারে, এবং এতে করে বিশেষ করে স্বল্পকালীন যে চুক্তিগুলো সেটা তারা করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের মতো এভিয়েশন খাতের জন্য বেল আউট কর্মসূচি হাতে নেওয়া যেতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদে আমরা আবহাওয়া পরিস্থিতিতে জানিয়েছিলাম যে মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপাকে পড়েছে দেশের উত্তরাঞ্চল। এবার উত্তরাঞ্চলের শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পারলাম যে ঠাকুরগাঁওয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা। উত্তরাঞ্চল, এবার উত্তরাঞ্চলের শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হবেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, আমরা আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জানতে পারলাম যে ঠাকুরগাঁওয়ে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা, তো সেখানে এখন শৈত্যপ্রবাহের অবস্থা কেমন এবং জনজীবনে এর প্রভাব কেমন দেখছেন? ধন্যবাদ। ঠাকুরগাঁও গত 4 দিন ধরে জেগে বসেছে শীত। বিশেষ করে এই শীতে আজকে যেমন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। এই শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বেশি করে শিশু ও বয়োবৃদ্ধরা এই শীতে বেশি কষ্ট পাচ্ছে। তারা সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কাজে যেতে পারছে না এই ঠান্ডার কারণে। এবং এই ঠান্ডার কারণে সাধারণ মানুষ এবং নিম্ন আয়ের মানুষরা বেশি আক্রান্ত হচ্ছে শীতজনিত রোগে। যেমন হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে গত 24 ঘন্টায় প্রায় 50 থেকে 60 জন শিশু ভর্তি হয়েছে। এই বেশিরভাগ শিশু হচ্ছে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত। এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে জানতে চেয়েছি তারা শীতগ্রস্তের জন্য কি রকম পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসক কামরুজ্জামান সেলিম জানিয়েছে ইতিমধ্যে তারা 15,000 কম্বল 5 উপজেলায় বিতরণ করেছে, এবং এই জেলায় যেহেতু অতিরিক্ত ঠান্ডার প্রভাব পড়েছে তারা মন্ত্রণালয়ে আরও 50,000 কম্বলের জন্য আবেদন করেছে। আমাদের ঠাকুরগাঁয়ে যেহেতু উত্তরের পারদেশে অবস্থিত, এই এলাকায় মানুষ কৃষির উপর নির্ভরশীল। বেশি করে এই শীতে অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের কৃষকেরা জানিয়েছে তাদের যারা আলু রোপণ করেছেন তারা আলুর মধ্যে কোল্ড ইনজুরির নামে একটা রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা এই কোল্ড ইনজুরি রোগ যদি আক্রান্ত হয় তারা আলুতে ব্যাপক ক্ষতিগ্রস্ত আশঙ্কা করছে। কৃষি বিভাগ জানিয়েছে এই কোল্ড ইনজুরিতে যারা কৃষকরা যেমন আক্রান্ত না হয় জমির ক্ষেতে, তারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন। এবং ঠাকুরগাঁয়ে আমাদের দিন দিন শীতের প্রকোপটা এমন বৃদ্ধি পাচ্ছে যে সাধারণ মানুষ জুবুথুবু হয়ে দিন যাপন করছেন। এবং
উচ্চবিত্তদেরকে এই শীতবস্ত্র যেমন বিতরণ করেন, সে কারণে বিভিন্ন মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং আহ্বান করছে যারা শীতের নিবারণের এই প্রকোপ থেকে যেমন সাধারণ মানুষ বাঁচছে। আপনি এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। পদ্মায় নাব্যতা সংকটে রাজবাড়ীর জৌকুড়া ঘাট দূরে চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ঘোড়ার গাড়িতে বা পায়ে হেঁটে প্রায় 2 কিলোমিটার বালুচর পাড়ি দিয়ে যেতে হচ্ছে ঘাটে। আর ফেরি বন্ধ থাকায় জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌপথে ট্রলারে ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন হাজারো যাত্রী। 3 মাস ধরে এই সংকট চলছে, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ঘোড়ার গাড়িতে যাত্রী পরিবহন দেখে মনে হবে বহু বছর আগের কোনো দৃশ্য। কেউ পায়ে হেঁটে, কেউ বা ঘোড়ার গাড়িতে এভাবেই যাচ্ছেন পদ্মার ঘাটে। এটি রাজবাড়ীর জৌকুড়া ঘাটে যাওয়ার পথ। নাব্যতা সংকটের কারণে ঘাট সরে গেছে 2 কিলোমিটার দূরে, নেই কোনো সংযোগ সড়ক। তাই ঘাটে পৌঁছানোর জন্য ঘোড়ার গাড়ি একমাত্র বাহন। একমাত্র যাতায়াত ব্যবস্থা হলো ঘোড়ার গাড়ি, যা অত্যন্ত কষ্টদায়ক এবং তাছাড়া ব্যবস্থা একমাত্র পায়ে হাঁটা। এই পথটা আমি মনে করি যারা কর্তৃপক্ষ আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, এদের অবশ্যই সজাগ দৃষ্টি দেওয়া উচিত। জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জে যাওয়ার এই নৌপথে একসময় ফেরি চললেও নাব্যতা সংকটে 3 মাস ধরে তা বন্ধ। তাই পদ্মা পাড়ি দিতে হচ্ছে ইঞ্জিন চালিত নৌকায়। এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা যাত্রীদের। যাওয়া আসা এত কষ্ট, একটা ব্রিজের দরকার এখানে। আর ভাড়াও তো যার যেরকম ইচ্ছে সেরকম নিচ্ছে। এখন মাঝে থাকে একটু ঝাঁকি হয়, সমস্যা হয় আর কি, মনে হয় যে সমস্যা হইতে পারে। কর্তৃপক্ষ বলছে নদীর ঘাট থেকে চরের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ সম্ভব হচ্ছে না, তবে দ্রুতই বিকল্প উপায়ে ফেরি চালুর চেষ্টা চলছে। নাব্যতা সংকটের কারণে এবং বেশ কিছু ডুবোচর বেশি ওঠার কারণে আমাদের যে ফেরি চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। জৌকুড়া প্রান্তে যে আমাদের ফেরিঘাটটি, এটি প্রায় আমাদের সড়ক থেকে প্রায় 1 কিলোমিটার দূরে সরে গেছে এবং আমরা চেষ্টা করতেছি যে নতুন একটি জায়গায় ঘাট স্থাপন করতে। সহজ যোগাযোগের জন্য রাজবাড়ীর জৌকুড়া ও পাবনার নাজিরগঞ্জের এই নৌপথটি ব্যবহার করেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আদালতের নিষেধাজ্ঞা না মেনে হবিগঞ্জের মহাসড়কে অবাধেই চলছে সিএনজি অটোরিকশা সহ অসংখ্য অবৈধ যানবাহন। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, স্বজন হারাচ্ছেন অনেকে। তাই এসব হালকা যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো। মহাসড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বিভিন্ন অংশে এভাবেই অবাধে চলাচল করছে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, টমটম সহ বিভিন্ন হালকা যানবাহন। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে চলা এসব হালকা যানের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হতাহত হচ্ছেন অনেকে। গাড়ি চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হালকা যান চলাচল বন্ধের দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। তাই আইন বাস্তবায়নে প্রশাসনের কঠোর নজরদারির দাবি পরিবহন মালিক ও শ্রমিকদের। এলাকার যত অ্যাক্সিডেন্ট হইতেছে এগুলা সিএনজির দুর্বলতার কারণে, লাইন কন্ট্রোল না করার কারণে এগুলা দুর্ঘটনা ঘটতেছে। সিগন্যাল দেয় না, কোনো কিছুই না, তার কারণে আমরা গাড়ি হঠাৎ করে ব্রেক করতে পারি না। অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়। হবিগঞ্জের ফিডার রোড গুলাতেও আমাদের রেজিস্ট্রেশনবিহীন অনেক সিএনজি, টমটম, নসিমন, করিমন এইগুলা চলাচল করছে, যার কোনো রাজস্ব না দিয়ে, সরকারকে কোনো রাজস্ব না দিয়ে তারা অবাধে চলাচল করছে। তবে অবৈধ যানবাহন চালকদের দাবি, পেটের দায়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হয় তাদের। এই রুটে আমরা গাড়ি চালাইতে আমাদের অনেক ভয় হয়। সরকারের বাধা, এরপরও আমরা পেটের দায় এই রুটে গাড়ি চালাইতে হয়। কষ্ট করে চলার অবস্থা, রাস্তা হয়ে দিন আমরা শান্তি করতে পারি না, তো হয়ে দিন আমরা চলবো আমনে। অবশ্য প্রশাসনের দাবি, মহাসড়কে হালকা যান চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ যানবাহন আমরা আস্তে আস্তে বন্ধ করে দিব। তারই অংশ হিসাবে জেলা পুলিশ আমাদের সহযোগিতায়, বিআরটি এর সহযোগিতায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে। বিশেষ করে ওনাদের যে আলটিমেটাম, মোটর মালিক এবং শ্রমিক নেতৃবৃন্দের যে আলটিমেটাম, সেটা আমাদের নজরে আসছে। হবিগঞ্জের মাধবপুর থেকে নবীগঞ্জের সাইদপুর পর্যন্ত প্রায় 82 কিলোমিটার মহাসড়কে চলাচল করছে 1000-এরও বেশি সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন অবৈধ যানবাহন।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্বাভাবিক চলাচলে অক্ষম মানুষের মুখে হাসি ফোটাচ্ছে রাঙামাটির প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। এখান থেকে সেবা নিয়ে স্বস্তির জীবনে ফিরে যাচ্ছেন অনেকেই। তবে প্রচার না থাকায় এই সেবার খবর পৌঁছাচ্ছে না বেশিরভাগ অসুস্থ মানুষের কাছে। ব্রেইন স্ট্রোক, প্যারালাইসিস কিংবা দুর্ঘটনার কারণে অনেকের হাত পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ অচল হয়ে পড়ে। তীব্র কষ্ট আর নানা প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকতে হয় তাদের। যন্ত্রণা আর পরনির্ভরশীলতার কারণে হীনমন্যতায় ভুগতে থাকেন অনেকেই। এসব রোগী নিয়ে কাজ করছে রাঙামাটি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। পেশাদারিত্ব আর যত্ন নিয়ে সেবা করে যাচ্ছেন এখানকার কর্মীরা। তাদের সেবায় অনেকেই ফিরে যাচ্ছেন সুস্থ জীবনে। আমাকে বিছানা থেকে 2 জনে ধরে উঠাইতে হইতো বসতে গেলে, তবে আস্তে আস্তে একা একা হাত লড়াইতে পারছি, সবকিছু করতে পারছি যখন এখানে আসার পর। আগে তো দাঁড়াইতে পারতো না বা এটাও চালাইতে পারতো না, ধরে ধরে চালাতে হতো। এখন মানে আগের থেকে চালাইতে পারে ও, আর এটা তো আপনারাই দেখতেছেন। ফিজিওথেরাপি দিয়ে শরীরের বিভিন্ন অঙ্গ কার্যকর করা, স্পিচ থেরাপি দিয়ে কথা বলতে সাহায্য করা, মনোবল বাড়াতে কাউন্সেলিং ছাড়াও নানা উপকরণ দেওয়া হয় বিনামূল্যে। এখানে কিন্তু সব আধুনিক যন্ত্রপাতি দিয়ে সুসজ্জিত এবং এখানে রয়েছে একদল দক্ষ টিম যারা সার্ভিস দিয়ে থাকেন। ডিপ্লোমা ফিজিওথেরাপি সহকারী আছে এখানে আছে টেকনিশিয়ান, সবাই মিলে এখানে দক্ষ জনবলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। কেন্দ্রটি শুধু জেলা শহরে সীমাবদ্ধ না রেখে উপজেলাতেও চালুর দাবি স্থানীয়দের। উপজেলা লেভেলে আমাদের অফিস হয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র যদি প্রতিস্থাপন করা হয় তখন দেখা যাবে যে জেলায় থাকলে যে কস্টিংটা হয় আর ওইখানে সার্ভিস নিলে কস্টিংটা অনেক কমে যাবে। এটা ডাইরেক্ট উপকৃত হবে আমাদের প্রতিবন্ধী এবং প্রতিবন্ধীদের ঝুঁকিতে থাকা যারা ব্যক্তি। রাজস্ব খাতের আওতায় না আসায় এখনও অনিশ্চয়তায় থাকেন সেবা কেন্দ্রটির কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সরকারি গাড়িতে মাদক বহনের অভিযোগে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান সহ 2 জনকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। শুক্রবার রাত 9টার দিকে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে সরকারি গাড়িতে ফেনসিডিল বহন করেছেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের টোল প্লাজার সামনে তার গাড়ি আটকে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় তার পাশে সিটে থাকা সাজিদ নামে আরেক ব্যক্তির পায়ের নিচ থেকে 65 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের 2 জনকে আটক করা হয়। তাদের চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্বে একদিনে করোনায় 12,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 7 লাখের বেশি, যার মধ্যে সবচেয়ে বেশি 2,43,000-এরও বেশি রোগী পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। মৃত্যুতেও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। 24 ঘণ্টায় দেশটিতে 2,700-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 3,20,000 ছাড়িয়েছে। এদিকে ব্রাজিলকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জার্মানিতে, প্রাণ গেছে 838 জনের, যা এ যাবৎকালের মধ্যে দেশটির সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 26,000 ছাড়ালো। ব্রাজিলে শুক্রবার মৃত্যু হয়েছে 811 জনের। ভাইরাস মিলেছে 52,000-এর বেশি মানুষের দেহে। এছাড়াও ইটালিতে 674 ও রাশিয়ায় 611 জনের মৃত্যু হয়েছে। এশিয়ার দেশ ভারতে একদিনে প্রাণ গেছে 342 জনের। দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 1,45,000। এ অবস্থায় 30 কোটি মানুষকে দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 16,80,000-এর বেশি মানুষের। দরিদ্র দেশগুলোর জন্য 200 কোটি ডোজ ভ্যাকসিনের নিশ্চয়তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ক একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব। কোভ্যাক্স ইনিশিয়েটিভের আওতায় 2021 সালের মাঝামাঝি সময়ে সরবরাহ করা হবে এই ভ্যাকসিন। যদিও এই কর্মসূচির আওতায় থাকা অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন, নোভোভ্যাক্স এবং সানোফি এখনও ব্যবহারের অনুমোদন পায়নি। মডার্না ও ফাইজারের টিকাকে কোভ্যাক্স ইনিশিয়েটিভের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে WHO। এদিকে অক্সফোর্ডের ভ্যাকসিন খুব শিগগিরই অনুমোদন পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা বিষয়ক অধ্যাপক সারা গিলবার্ট। এর আগে মডার্নার করোনা ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগ। এরই মধ্যে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হয়েছে দেশটিতে। শুক্রবার এই টিকা গ্রহণ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার স্ত্রী। এ সময় করোনা টিকাকে নিরাপদ ও কার্যকর বলে মন্তব্য করেন পেন্স।
করোনা মহামারীর মধ্যে তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। এ পর্যন্ত 3 ফিট তুষারের নিচে চাপা পড়েছে অনেক এলাকা। এই সংখ্যা 4 ফিট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। প্রাণ গেছে 4 জনের। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার মানুষ। বছরের প্রথম তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। করোনা মহামারীর মধ্যে বাড়তি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক দুর্যোগ। নিউ ইয়র্কের আশেপাশের অনেক এলাকা ঢেকে গেছে 3 ফিট বরফে। চাপা পড়েছে সড়কে থাকা অসংখ্য গাড়ি। বরফ পরিষ্কার করে বাড়িতে ঢুকতে কয়েক ঘন্টা পর্যন্ত সময় লাগছে বাসিন্দাদের। আমি ওয়াটারভিট এলাকায় 40 বছর ধরে বাস করছি। এর আগে এমন ভয়াবহ তুষারপাত দেখিনি। আমি ফ্লোরিডায় চলে যাওয়ার চিন্তা করছি। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। এরই মধ্যে 18টি কাউন্টিতে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে 4 ফিট বরফে চাপা পড়েছে ভারমন্ট রাজ্যের অনেক এলাকা। তুষারপাতে বিপর্যস্ত পেনসিলভেনিয়া, নিউ হ্যাম্পশায়ার, মাইন সহ অনেক রাজ্য। বৈরী আবহাওয়ার কারণে ঘটেছে কয়েকশো দুর্ঘটনা। গত 2 দিন রেকর্ড পরিমাণ 40 ইঞ্চি তুষারপাতের তথ্য জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ। এর আগে 2017 সালের মার্চে সর্বোচ্চ 35.3 ইঞ্চি তুষারপাত হয়েছিল। শীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এমনিতেই বেড়েছে যুক্তরাষ্ট্রে। প্রতিদিন হচ্ছে শনাক্ত ও প্রাণহানির রেকর্ড। এর মধ্যেই তুষার ঝড় ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যাম্পিয়ন জেমকন খুলনা ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়েছে 5 রানে। শুরুর ধাক্কা কাটিয়ে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নকে 155 রানের লড়াকু সংগ্রহ পায় খুলনা। জবাবে সৈকত আলীর 50তেও জিততে পারেনি চট্টগ্রাম। শেষ ওভারে পেসার শহীদুলের দুর্দান্ত বোলিংয়ে 150 রানে থামে চট্টগ্রাম। 5 দলের মধ্যে সেরা দলের কাছেই গেছে শিরোপা। ফাইনালে সাকিবের অনুপস্থিতি টের পাওয়া যায়নি। তারকাবহুল খুলনা ফাইনালে ফেভারিটের মতো দাপট দেখিয়ে হয়েছে চ্যাম্পিয়ন। 24 দিনের টুর্নামেন্ট শেষে ফাইনালে খুলনা ও চট্টগ্রাম। টিভি সেটের সামনে দর্শকরা একটু আরাম করে বসার আগেই ফিরেছে খুলনার টপ অর্ডার। প্রথম বল থেকেই চড়াও হতে চেয়েছিলেন জহুরুল। ইনিংস লম্বা করার আগে ফিরেছেন ইমরুল। দুজনকে ফিরিয়ে দারুণ শুরু দেন নাহিদুল। চাপের মধ্যে জাকিরের 25 রান সিনিয়রদের দিয়েছে আত্মবিশ্বাস। ঘুরে দাঁড়াতে মাহমুদুল্লাহ আরিফুলের প্রতিরোধ, কিন্তু শরীফুলের জোড়া আঘাতে নড়বড়ে হয়েছে খুলনা। আরিফুলের পরপর আউট হয়েছেন শুভাগত। ভুল বোঝাবুঝিতে রান আউট শামীম। ফাইনালের মঞ্চে মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্স নক। তার 48 বলে অপরাজিত 70 রানে খুলনা পেয়েছে ফাইটিং টোটাল। লিটন সৌম্য টুর্নামেন্টের সবচেয়ে সফল ওপেনিং জুটি, কিন্তু ফাইনালের মঞ্চে ভরসা দিতে পারেননি। একবার জীবন পেয়ে ক্যাশ করতে পারেননি সৌম্য। অধিনায়ক মিঠুন দলকে বিপদে ফেলে মাঠ ছেড়েছেন। দ্রুত উইকেট পড়ে যাওয়ায় একটু সাবধানী হয়েছিলেন লিটন। বোর্ড সচল রাখতে ঝুঁকি নিয়েছেন, তাতে রান আউটে কাটা পড়েছেন। 23 করেন চট্টগ্রাম ওপেনার। আস্কিং রান রেট তরতর করে বেড়েছে। সৈকত আলী ও শামসুর রহমান রানের পেছনে ছোটেন। রান রেট বাগে আনার মুহূর্তে শামসুরকে হারিয়ে চাপ বাড়ে চট্টগ্রামের। দারুণ ব্রেক থ্রু দেন হাসান মাহমুদ। উইকেটে 2 সৈকত। 50 করে জয়ের খুব কাছে দলকে নিয়ে যান সৈকত আলী। কিন্তু শেষ ওভারে চাপের কাছে হার মেনেছেন 2 ব্যাটসম্যান। শহীদুলের দুর্দান্ত বোলিংয়ে 150 রানে থামে চট্টগ্রাম। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপের সফল আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি। প্রতি বছর নিয়মিত এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। উইন্ডিজ সিরিজের আগে ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা সভাপতি নাজমুল হাসান পাপনের। পরিকল্পনায় আছে ডিপিএল, বিসিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টও। সবকিছু নির্ভর করবে কোভিড-19 পরিস্থিতির উপর। মহামারীর চোখ প্রাঙ্গানি সামলে ক্রিকেট ফিরেছে ঘরে। ফাইনালের রোমাঞ্চ শেষে ফেরার পথে উল্লাস খুলনা সমর্থকদের। বাকিদেরও আনন্দ অনেকগুলো প্রাপ্তি যোগে। হোম অফ ক্রিকেটের ভাঙ্গা হাটে খুশি রেশ তারুণ্যের আবাহনে। ডুবে যাওয়ার আগে চতুর্থীর চাঁদ দিল নতুন শুরুর বার্তা। দুটো টুর্নামেন্টের আয়োজন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশের অধিকার। উইন্ডিজ সিরিজের আগে যত দ্রুত সম্ভব ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। পরিস্থিতির ওপর নির্ভর করবে দর্শকদের প্রবেশাধিকার। আলোচনায় আছে স্থগিত হয়ে যাওয়া লঙ্কা সিরিজও। বিপিএল এর চেয়ে আমার কাছে এই টুর্নামেন্টটা
অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। এটার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে এতগুলো লোকাল প্লেয়ার সুযোগ পাওয়া এবং এতগুলো ছেলেকে দেখার সুযোগ কিন্তু আমাদের অন্যান্য বছর হয় না, যেটা আমরা এই বছর আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভাবনা আছে ঘরোয়া ক্রিকেট নিয়ে। ডিপিএল, বিসিএল এর ভাগ্য এখন নির্ভর করছে কোভিড-19 ভ্যাকসিনের প্রাপ্যতার উপর। বাই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের এখানে ভ্যাকসিন চলে আসা উচিত। আমরা যদি ভ্যাকসিনেট করে ফেলতে পারি সব প্লেয়ারদেরকে এবং আমাদের স্টাফদেরকে, তাহলে তো এটা খুব সহজ হয়ে যাবে। ভাবনা আছে মেয়াদ শেষ হতে যাওয়া নির্বাচক প্যানেল নিয়েও, তবে এই ইস্যুতে তাড়াহুড়োর ইচ্ছে নেই বোর্ডের। মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতার পর শহীদুল ইসলামের তারুণ্য, দুয়ের শক্তিতেই শ্রেষ্ঠত্ব জেমকন খুলনার। বঙ্গবন্ধু টি-20 কাপের প্রাপ্তি এটাই। ছন্দে ফিরেছেন সিনিয়ররা, আর জুনিয়ররা দিচ্ছেন আত্মপ্রকাশের ইঙ্গিত। সে আত্মবিশ্বাস সাথে নিয়েই অপেক্ষা এখন আন্তর্জাতিক ক্রিকেটের জন্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।